সরকারি কর্মচারীদের তো নাভিশ্বাস উঠেছে। তিনি তো খোলা মঞ্চ থেকে একদম বলেই দিয়েছেন যে কালকেও রাজ্য সরকারের ছিলে, আগামীকালকেও রাজ্য সরকারের থাকবে, আজকে যেন বেশি কাজ করতে যেও না। আইডি পর্যন্ত যারা অথরাইজ নয় এই ধরনের লোকের হাতে তুলে দিয়েছিল। চিফ সেক্রেটারি যদি এটা মান্যতা না দেন, চিফ সেক্রেটারিকে জেলে যেতে হবে। কর্মগুলো করেছেন তারা নিজেদের ইচ্ছায় করেনি, তারা সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জির চাপে, অভিষেক ব্যানার্জির চাপে, তৃণমূল কংগ্রেসের চাপে এই কাজগুলো করতে বাধ্য হয়েছে। অরিজিৎ দা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, দিল্লি থেকে জানিয়ে দিল যে সাসপেন্ড করতেই হবে এই 5 অফিসারকে, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, এটা খুব স্বাভাবিক, এটাই হবার ছিল। ভারতবর্ষ একটা ফেডারেল সিস্টেমে চলে, সেখানে কেন্দ্র রাজ্য তারা বোথ এই সিস্টেমের স্টেক হোল্ডার। ইলেকশন কমিশন তারা সাংবিধানিক ম্যান্ডেট নিয়ে কাজ করে যে ইলেকশন সংক্রান্ত যে কোনো কাজ পরিচালনা, যাতে স্বচ্ছভাবে নির্বাচন হয়, ত্রুটিমুক্তভাবে ইলেকশন হয়, ভোটার তালিকা ত্রুটিমুক্ত হয়, এগুলো দেখার দায়িত্ব ইলেকশন কমিশনের। এখন সেই কাজ করতে গিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তাড়নায় পড়ে আজকে এই সরকারি কর্মচারীদের তো নাভিশ্বাস উঠেছে। তিনি তো খোলা মঞ্চ থেকে একদম বলেই দিয়েছেন যে কালকেও রাজ্য সরকারের ছিলে, আগামীকালকেও রাজ্য সরকারের থাকবে, আজকে যেন বেশি কাজ করতে যেও না। কিন্তু এটা একটা সম্পূর্ণ অসাংবিধানিক বক্তব্য। যে দুজন ওয়েস্ট বেঙ্গল সার্ভিসের যে দুজন ক্যাডার যারা চূড়ান্ত নিয়ম বহির্ভূত কাজ করেছেন, তারা যে শুধুমাত্র ভুয়ো নাম ইলেকশন কমিশনের যে ইলেকটোরাল রোল তাতে তুলেছেন তাই নয়, তারা ইলেকশন কমিশনের পোর্টালের যে আইডি দিয়ে ওই পোর্টাল অ্যাক্সেস করা যায়, ডেটা এন্ট্রি করা যায়, সেই আইডি পর্যন্ত যারা অথরাইজ নয় এই ধরনের লোকের হাতে তুলে দিয়েছিল। তো এটা তো একটা জঘন্যতম অপরাধ, এটা দেশের সাথে অপরাধ, নির্বাচন ব্যবস্থার সাথে অপরাধ। সুতরাং এই অপরাধী যারা, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা আইনানুগভাবে হতে বাধ্য। ইলেকশন কমিশন রেকমেন্ডিং অথরিটি, ইলেকশন কমিশন রেকমেন্ড করেছিল তাদের এগেইনস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু স্বভাবতই আমাদের মুখ্যমন্ত্রী যেটা করে থাকেন, উনি তো নিজেকে কোনো সিস্টেমের অংশ বলে মনে করেন না। উনি নিজেকে এই পশ্চিমবঙ্গের ওয়াজিরে আজম ওই রকমই কিছু একটা মনে করেন। উনি বলেছিলেন না, কিচ্ছু করা যাবে না, কিন্তু উনি বোধহয় সংবিধানটা তো নিজেকে আইনজীবী বললেও উনি ভুয়ো আইনজীবী। অ্যাকচুয়ালি বলতে কোনো বাধা নেই, উনি সংবিধান কিছু পড়েনও নি, উনি জানেনও না, তাই তিনি ওই সমস্ত কথা বলতে পারেন। কিন্তু ইলেকশন কমিশনের ইলেকশন সংক্রান্ত কোনো কাজে যে কোনো সাজেশন, যে কোনো অ্যাডভাইস, এটা বাইন্ডিং আপন দ্য স্টেট, রাজ্যকে মানতেই হবে। এবং চিফ সেক্রেটারি যদি এটা মান্যতা না দেন, চিফ সেক্রেটারিকে জেলে যেতে হবে। সুতরাং বক্তব্য ঘুরতে বাধ্য, সিদ্ধান্ত ঘুরতে বাধ্য। এবং যারা এই দোষে দুষ্ট, যারা ইলেকশন কমিশনের সাথে সঠতা করেছে, পশ্চিমবঙ্গবাসীর সাথে সঠতা করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হতেই হবে, এটা সাংবিধানিক ম্যান্ডেট। দাদা, এই মুখ্য সচিব, আমরা দেখলাম নবান্ন থেকে যে নির্বাচন কমিশনকে যে চিঠি দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে বলা হয়েছিল যে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, বলা হয়েছিল বিভাগীয় তদন্ত নেওয়া হবে, এমনকি বলা হয়েছিল যদি ব্যবস্থা নেওয়া হয় তাতে মনোবল নাকি ভেঙে যাবে। সেক্ষেত্রে আজ দিল্লি থেকে বলার পরে ঠিক মেনে নিন বা একবারে যে সময় আসলে চিঠি চাপাটি যাই লেখা হয়েছিল সবই তো কালীঘাটের টালির চালার নির্দেশে। তাই আমি যেটা প্রথমেই বললাম, উনি সিস্টেম জানেনও না, সিস্টেম বোঝেনও না, এবং সিস্টেম জানার প্রতি ওনার কোনো আগ্রহ নেই। কারণ উনি নিজেকে এক স্বৈরাচারী শাসক মনে করেন পশ্চিমবঙ্গের। উনি চিঠি দিলেন যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে মনোবল ভেঙে যাবে। উনি এটা বুঝতে পারছেন না যে ওনার চাপে পড়ে এই WBCS অফিসাররা, এই BLOরা যে ধরনের মানসিক পীড়ায় রয়েছে, তাদের মনোবল অলরেডি ভেঙে রয়েছে। আপনি যদি WBCS অর্গানাইজেশন যে চিঠিটা দিয়েছে কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে, ওটা যদি আপনি পড়েন, কি লিখছে? আন্ডার কম্পেলিং সার্কামস্টান্সেস, এই কথাটা তারা লিখেছে। অর্থাৎ বাধ্য হয়ে, বাধ্যতামূলক পরিবেশের মধ্যে পড়ে তারা হয়তো লিখেছেন যে এই কর্মচারীরা এই ধরনের অনৈতিক কাজ করতে বাধ্য হয়েছেন। তাহলে মনোবল তাদের ভেঙে নেই। একজন সরকারি কর্মচারী, তাকে যদি তার এমপ্লয়ার, মুখ্যমন্ত্রী, সরকারের যিনি চিফ, তিনি যদি ধমক দেন, তিনি যদি থ্রেট করেন যে আপনি ঠিকভাবে ইলেকশন কমিশনের কাজ করলে আপনাকে আমি সামনের দিনে দেখে নেব, তার মনোবল থাকে কাজের? আজকের দিনে কি হচ্ছে? BLOরা বলছে পালাই অবস্থা। BLOরা বলছে আমার BLOগিরি করার দরকার নেই বাবা, আমি বাড়ি চলে যাই, নইলে এই মুখ্যমন্ত্রীর মানসিক চাপের মধ্যে পড়ে আমাকে না আত্মহত্যা করতে হয়। BLOদের নিয়ে তো আমাদের ভয় হচ্ছে। মুখ্যমন্ত্রী যেদিকে BLOদের ঠেলে দিচ্ছে, ওনার এই থ্রেট, ওনার এই ভয় দেখানো, এর চাপে পড়ে না BLOরা আত্মহত্যা করতে বাধ্য হয়। উনি যা করছেন, উনি সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী একটা স্ট্যান্ড নিয়েছেন, এবং যেটা পশ্চিমবঙ্গের শুধু সংহতির পক্ষে নয়,
ভারতবর্ষের ক্ষেত্রেও এটা একটা খুব বিপজ্জনক ভূমিকা তৈরি করছে। বাঙালিরা ভারতবর্ষীয় প্রেক্ষাপটে একদম অপাংতেয় এবং হাসির পাত্র হয়ে যাচ্ছে। দাদা, এই যে নির্বাচন কমিশন, দিল্লি নির্বাচন কমিশন যে স্ট্যান্ড পয়েন্ট যে 21শে আগস্টের মধ্যে ব্যবস্থা নিতেই হবে এবং সেটা সরকারও মেনে নিল, সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এর ফলে যারা ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে এসআইআর সংক্রান্ত কাজ করছেন তারা অনেক বেশি মনোবল নিয়ে কাজ করতে পারবেন। এই কারণে দেখুন, এটা আমিও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে WBCS অফিসাররা এই কাজটা, এই কুকর্মগুলো করেছেন, তারা নিজেদের ইচ্ছায় করেনি। তারা সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জির চাপে, অভিষেক ব্যানার্জির চাপে, তৃণমূল কংগ্রেসের চাপে এই কাজগুলো করতে বাধ্য হয়েছে। আজকে দেখুন, দুটো সরকারি অফিসারের চাকরি যাবে, আগামী দিনে চলে যাবে, তারা হয়তো সাসপেন্ড হবে, এমনকি তাদের বিরুদ্ধে যখন ক্রিমিনাল প্রসিডিং শুরু হবে তাদের জেলও হতে পারে। তাহলে আজকে এই যে বার্তাটা চারদিকে গেল যে এই ধরনের কোনো রকম অনৈতিক কাজে যদি জড়িত থাকে, নির্বাচন সংক্রান্ত কাজে, তাহলে কিন্তু ছাড় পাওয়া যাবে না। এর বলে যারা এই নির্বাচন সংক্রান্ত কাজ করছে তারা মুখ্যমন্ত্রীর এই ভয় দেখানোর বিরুদ্ধে গলা তোলার সাহস পাবে। তারা বুকে বল নিয়ে এই কথা বলতে পারবে যে আমরা ইলেকশন কমিশনের কাজ না করলে আমাদের চাকরি নিয়ে টান পড়বে, আমাদের পেটের ভাতে টান পড়বে। তাই আপনার ওই স্বৈরাচারী মানসিকতার নির্দেশ আমরা মানব না। আমরা যেটা ভারতের সংবিধানের ম্যান্ডেট, যেটা কনস্টিটিউশন আমাদের করতে বলে, আমরা সেটাই করব। দাদা, আজকে ধনধান্যের মুখ্যমন্ত্রীকে বলতে শুনলাম যে দেশের স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি অবদান ছিল বাংলার। হ্যাঁ, ঠিকই তো। এটা নিয়ে তো কোনো বিতর্কের অবকাশই নেই যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যে প্রদেশগুলোর অবদান সবচেয়ে বেশি ছিল তার মধ্যে বাংলা সর্বশ্রেষ্ঠ ভূমিকা নিয়েছিল। শয়ে শয়ে বাঙালি যুবক বন্দে মাতরম ধ্বনি দিয়ে ব্রিটিশের বিরুদ্ধে লড়েছিল এবং নিজেদের জীবন দিয়েছিল। কিন্তু তারা হয়তো স্বপ্নেও ভাবেনি যে এই বাংলাতেই, এই মমতা ব্যানার্জির শাসনকালে স্কুলের প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হবে। এটা যদি তারা ভাবতেন, ওই যে আপনি বুকের বল ভেঙে যাওয়ার কথা বলছিলেন, তারাও ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইতে বুকের বল ভেঙে অর্ধসমাপ্ত লড়াই অর্ধসমাপ্ত রেখে ছেড়ে দিতেন। ভাগ্য ভালো, মাননীয় আর তখন জন্মগ্রহণ করেননি, পরবর্তী সময় জন্মগ্রহণ করেছেন। অন্তত যারা বাঙালি বিপ্লবী তারা ব্রিটিশের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়ে তারা শহীদ হতে পেরেছিলেন, সম্মান নিয়ে তারা আমাদের বুকের মধ্যে অধিষ্ঠিত রয়েছেন। আর মমতা ব্যানার্জির কথা যদি বলেন, ওনার পার্টির বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় যে ওনার যারা ছানাপোনারা রয়েছেন, চেলাচামুন্ডারা, যখন ধরুন নেতাজি জয়ন্তী পালন করছে, নেতাজির ছবির ঠিক মাথার উপর মমতা ব্যানার্জির কাট আউট রেখে দেয় এমনভাবে ঠিক মমতা ব্যানার্জির পায়ের কাছে নেতাজির ছবিটা রেখে তারা নেতাজি জয়ন্তী পালন করেন। তাই এই ধরনের একটা অর্ধশিক্ষিত, অসভ্য, বর্বর, মিথ্যাবাদী সরকার এবং তার চেলাচামুন্ডাদের নৈতিক জ্ঞান এবং বিপ্লবীদের সম্পর্কে তারা কি বললো না বললো সেটা খুব একটা বক্তব্য রাখার অবকাশ সেই বিষয়ে থাকে না। দাদা, লাস্ট প্রশ্ন আপনাকে করছি। আমরা দেখলাম সুপ্রিম কোর্টও জানিয়ে দিল যে এসআইআর এর ক্ষেত্রে আধার কার্ড কিন্তু মান্যতা নয়, প্যান কার্ডও নয়, এমনকি রেশন কার্ডও নয়। দেখুন, বিষয়টা হচ্ছে যে আধার কার্ডটা নিয়ে একটা জোর করে একটা বিতর্ক তৈরি করা হচ্ছে। এই আধার অ্যাক্টের সূচনা, এই যে আধার কার্ডের বিষয়বস্তু 2004-এ যখন ভারতবর্ষে এলো ইউপিএ সরকারের সময়, তখন থেকে আধারের ডেফিনেশনই হচ্ছে যে আধার কখনোই কোনো দিন সিটিজেনশিপের পরিচয়পত্র ছিল না, কোনোদিন হবে না। আপনি নিজের আধার কার্ডটা বার করে দেখবেন, সেখানেও লেখা রয়েছে আধার ইজ আ প্রুফ অফ আইডেন্টিটি, ইট ইজ নট আ প্রুফ অফ সিটিজেনশিপ। কারণ কি? কারণ যে কোনো অন্য দেশ থেকে এসে কোনো ব্যক্তি, অন্য দেশের নাগরিক, তিনি যদি ভারতবর্ষে 180 দিনের বেশি থাকেন, তিনিও আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং পেতে পারেন আইডেন্টিটি প্রুফ হিসাবে যে তিনি কে। হ্যাঁ, এই ছবির যে ব্যক্তিটি, তার নাম এই, তার ঠিকানা এই, তার বয়স এই আইডেন্টিটি প্রুফ। এটা কখনোই নাগরিকত্বের পরিচয় নয়। দ্বিতীয়ত যেটা বললেন যে এই ডকুমেন্ট রইলো না, এটা তো ঠিকই, ভোটার তালিকার সংশোধন হচ্ছে। আপনি যদি ভোটার কার্ডের উপর, এক্সিস্টিং ভোটার কার্ডের উপর বেস করেই করেন, তাহলে তো আপনি ভুল প্ল্যাটফর্ম থেকেই আবার শুদ্ধিকরণের কাজ শুরু করছেন। তা ভুলের উপর বেস করে তো ঠিক চলতে পারে না। কিন্তু আপনি যদি ইলেকশন কমিশনের যে 12টা ডকুমেন্ট অ্যাকসেপ্টেবল যেগুলো রয়েছে সেগুলো দেখেন, সেগুলো অত্যন্ত সহজলভ্য। অন্তত আজকের দিনে দাঁড়িয়ে যারা ভারতবর্ষের নাগরিক, তাদের কাছে তার মধ্যে একটা কেন অন্তত 4টে 5টা 6টা ডকুমেন্ট থাকবেই। যেমন মনে করুন, সবচেয়ে সহজলভ্য যেটা, সেটা রয়েছে যে স্থানীয় জনপ্রতিনিধির দেওয়া রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এটা তো যে কেউ পেতে পারে। আজকের দিনের যারা যুবক সম্প্রদায়, যারা মধ্যবয়স্ক ভোটার, তাদের তো সবার কাছে বিভিন্ন রকমের আইডেন্টিটি প্রুফ থেকে শুরু করে সমস্ত ডেটা আছেই। হয়তো অনেক আগে তাদের বাবাদের, তাদের ঠাকুরদাদের আমলের নেই। কিন্তু একটা বিষয় ভুলে গেলে চলবে না যে তাদের সেই ডকুমেন্ট অধিকাংশের ক্ষেত্রে দিতে হচ্ছে না। কারণ এই এসআইআরে খুব পরিষ্কার, বিহারে যেটা রয়েছে, 2003-এর ইলেকটোরাল রোলে যাদের নাম রয়েছে তাদের তো কোনো ডকুমেন্টই দিতে হচ্ছে না। তাইলে এই যে আমার বাবার অমুক নেই, আমার মায়ের অমুক নেই, আরে তাদের তো লাগছে না। তারা যদি সত্যি সত্যি ভারতের নাগরিক হয়ে থাকতেন,
তাদের যদি ইলেকটোরাল রোলে নাম থাকতো তাদের তো কোনো ডকুমেন্টই দিতে হচ্ছে না, যে কারণে বিহারের 7.9 করোড় ভোটারের মধ্যে 6.5 করোড় ভোটারকে কোনো ডকুমেন্টই দেখাতে হলো না। অর্থাৎ এই যে বিতর্ক আধার নিয়ে, রেশন কার্ড নিয়ে, এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, মানুষকে বিভ্রান্ত করার। যথেষ্ট ডকুমেন্টের অবকাশ রয়েছে, যদি প্রয়োজন হয় ইলেকশন কমিশনের কাছে প্রডিউস করে দেওয়ার মতো।